You're going to fail. And then you win. The world is yours. Nate Goyard. I got so much motherfucking design on right now. সো ওয়েলকাম ব্যাক টু আনাদার আনস্ক্রিপ্টেড ভিডিও। দেখে মনে হইতেছে ভাই প্রচুর এনার্জি আছে, বাট আমি যদি আপনাদেরকে সময়টা দেখাই 6:04 বাজে। সো আজকে বেসিক্যালি আমরা ইন্দোনেশিয়ার সব থেকে সুন্দর একটা জায়গা দেখতে যাব। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। আমি সারা রাত ঘুমাই না এক্সাইটমেন্টের জন্য, তো হোপ ফর দ্য বেস্ট। তো আমাদের কার চলে আসছে, আমরা হচ্ছে এখন আমাদের হোটেল থেকে পোর্টে যাচ্ছি। তো তুষার ভাই সকাল সকাল উঠে আপনার ফিলিং কি? আচ্ছা আমরা কখন উঠছি? কোন 4:30 বাজে। ভালো ভালো জিনিস দেখতে হলে ভাই একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। How can I be homophobic? My bitch is gay. সো আমরা কিন্তু পোর্টে চলে আসছি, যেখান থেকে বেসিক্যালি লাবণ বাজার যতগুলা ডে ট্রিপ হয় অথবা যতগুলা 2 ডে 3 নাইট সামথিং এরকম টাইপের যতগুলা ট্রিপ হয় এখান থেকেই কিন্তু স্টার্ট হয়। সো এই যে হচ্ছে সেই পোর্ট। সো আমরা হচ্ছে ফার্স্টে এখন চেক ইন করবো, তারপরে বোটে গিয়ে আপনাদের দেখাবো যে বোটটা কেমন এবং ওখান থেকে আমাদের মেইন যে ফার্স্ট ডেস্টিনেশন আছে ওখানে যেতে কতক্ষণ লাগে। তো আমরা পোর্ট থেকে মোটামুটি 30 থেকে 40 মিনিটের জার্নি করে চলে আসছি ফার্স্ট ডেস্টিনেশনে। এটার নাম হইতেছে পাদাং আইল্যান্ড সামথিং। এখান থেকে আবার 150 স্টেপ উপরে যেতে হবে, তারপরে গিয়ে হচ্ছে মেইন ভিউটা পাওয়া যাবে। তো চলেন উপরের দিকে যাই। তো কত স্টেপ ওঠা লাগবে খালি কোন? 815 সামথিং। তো এখন কি মনে হয় পারবো আমরা? আর কি কোন ভাই ব্রুজ খালিফা যেতে পারে। আমরা কিন্তু বেশি দূর উঠিই নেই, তাতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে আমি হাঁপাই নাই। একটা হচ্ছে কষ্ট হয়ে গেছে ভাই, দ্বিতীয়ত এখানে ভিউগুলো দেখেন খালি ভাই, চতুর্দিক দিয়ে ভিউ। আর আমরা কই উঠবো জানেন? এই যে দেখেন কই উঠবো, একদম এইটার টপে চলে যাব। ভাই কি পরিমাণে কষ্ট হচ্ছে, মানে আমরা লিটারালি কই উঠছি, দেখেন নিচে দেখেন কই উঠছি আমরা, আর একটু বাকি আছে। সো লেটস গো। আপনারা কি রেডি আমার এই ট্রিপের সব থেকে বেস্ট ভিউটা দেখার জন্যে? So this is the best view of my Indonesia trip. ভাই এই ভিউ এনজয় না করে যদি মারা যান তাহলে সারা জীবন ধরে আফসোস থাকবে। ওখান থেকে উঠে আমি উপরে আসছি, এটা আসতে আমার 800 স্টেপের মতো লাগছে। আবার এই যে ইন্দোনেশিয়াতে আসছি বাংলাদেশ থেকে, যে বললাম যে 8 ঘন্টার মতো সময় কিন্তু লাগে, ট্রানজিট এগুলো দিয়ে 12 ঘন্টা 15 ঘন্টা চলেই যায়। বাট তারপরেও কেন আসছি? সো এই ভিউটা দেখলে আশা করি বুঝতে পারতেছেন যে ভাই এত কষ্ট, এত টাকা খরচ, সব কিছু ভাই ভর্তি। এগুলা আসলে এখন গায়েই লাগতেছে না, কারণ আমি জাস্ট এখানে লিটারালি 20 থেকে 30 মিনিট ভিউই দেখছি, একদম খালি চোখে খালি দেখছি, একদম ইচ্ছা মতো দেখছি, যাতে আমি এই জিনিসটা সারা জীবন মনে রাখতে পারি। কারণ ভাই কিছু সিনারি থাকে না যে ওয়ান্স ইন এ লাইফ, মানে আপনি হয়তোবা এটা বিট করার মতো কোনো সৌন্দর্য এখনো পর্যন্ত দেখেন না। আমি এর আগে একটা জায়গায় দেখছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়াতে কোন একটা জায়গা, আমার মনে নাই জায়গার কথা, বাট ওটা আমার একদম বেস্ট ভিউ ছিল। এরপরে এইটা হইতেছে এখন পর্যন্ত বেস্ট, কারণ এই ভিউটা ভাই ইনসেন। তো ভাই লাইফে টাকা পয়সার দরকার আছে, বাট টাকা পয়সা এমন ভাবে কামাইতে হবে না যে জাস্ট সেভিং করতেছি, মানে সেভিংসের মধ্যে আসে পড়ে আছে, টাকা পয়সা খরচ করতেছি না, কোনো জায়গায় যাচ্ছি না, সারাদিন খালি টাকা পয়সার পিছনে ছুটতেছি, এমন না ভাই। ট্রেডিং করতে হবে, মানে ট্রেডিং করেন না করেন কোনো সমস্যা নেই। আপনি চাইলে হইতেছে ফ্রিল্যান্সিং, বিজনেস, জব যাই করেন না কেন, টাকা পয়সা কামান, টাকা পয়সা জমান, আস্তে ধীরে জিনিসগুলো এক্সপ্লোর করেন। নাইলে ভাই এই যে আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছে আমাদের জন্য, এই জিনিসগুলো যদি দেখেন না দেখে মারা যায় তাহলে জিনিসটা হইলো মানে। আমি তো ভাই এই লজিকে বিশ্বাস করি যে এই যে এখানে আসতে আমার টাকা পয়সা খরচ হয়েছে 10-15 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে দুইটা দেশ মিলে। এখন যদি ভাই এই মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমি যদি ফতুর হয়ে যাই, তারপরও ভাই আমার আফসোস নাই, কারণ আল্লাহ টাকা কামাইতে দিছে, আল্লাহর জিনিসপত্র দেখতেছি। এরপরে যদি আমি ফতুর হয়ে মারা যাই, আফসোস নাই, আমার আরও ভাই ভালো লাগবে যে দেখছি তো ভাই টাকা খরচ করে দেখার মতো জিনিস দেখছি। অনেক কথাই মনের মধ্যে আসতেছে, বাট ভাই ভিউ দেখে আসলে সব কথা ভুলাই যাচ্ছে, বুঝতেই পারতেছেন। তো আমি দোয়া করি আপনারা হইতেছে ট্রেডিং অথবা যে সেক্টরে আসেন না কেন সেইখান থেকে ভালো পরিমাণে আর্নিং করেন, অথবা আপনাদের ফিউচারে যাতে ভালো একটা সেভিংস হয়ে যায় এবং আপনারাও এই সমস্ত জায়গায় আসতে পারেন, এবং যখন বুড়া হয়ে যাবেন তখন যাতে ভালো ভালো মেমোরিজ নিয়ে খাটের মধ্যে শুয়ে মনে করতে পারেন যে এখানে এই জিনিসপত্রগুলো করছিলাম। How can I be homophobic? My bitch is gay. তো আমাদেরকে এখন পিঙ্ক বিচের মধ্যে এসে নামাই দিল। এটা হচ্ছে আমাদের বোট, এই যে। আর এই যে পুষার ভাই নামতেছে, মানে পানি দেখে তার সহ্য হয় নাই, নামে গেছে আর কি। এই বিচের নাম পিঙ্ক বিচ কেন রাখা হয়েছে
সো এটার পিছনে কারণ আছে। আমি যদি আপনাদেরকে জাস্ট এই বিচের যে বালু আছে বালুর কালারটা দেখাই তাহলে দেখতে পারবেন। দেখছেন যে একটা পিঙ্ক কালারের শেড আছে, অথবা এখানে যখন বালুগুলা আছড়ে পড়ে তখন কিন্তু এটার কালার কাইন্ড অফ পিঙ্ক হইতেছে। আর এই পিঙ্ক হওয়ার কারণে এই বিচের নাম দিয়ে দিচ্ছে পিঙ্ক বিচ। যে তুষার ভাই কিছু বলতে চাই, বলেন। খুশি ঠেলাতে নামে গেছি দেখ। হ্যাঁ, আই হাই। না না, বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে টাকাটা ময়লা হয়ে গেছিল। ও আমরা দুইটা আসছি এখানে আর কি, মানে 1 লাখ টাকা একটু ময়লা 2 লাখ কার্ডও ভাই কার্ডও ময়লা হয়ে গেছিল ভাই। ভাই। এটা হচ্ছে বড় লোকদের কাজ, বাস ঠিক আছে, মানে খায়রে কাম কাজ থাকে না, টাকা পয়সা ময়লা হয়ে যায় তখন দুইটা আসে এইদিকে। বাহ, সেই ভাই সেই আমাকে টাকা পয়সা মানে আমার দুইটাও আসি না। আর আমার ঘাড়ে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন। এখন অনেকে বলতে পারেন যে এই ব্যাগের মধ্যে কি আছে ভাই। তো এই ব্যাগের মধ্যে হচ্ছে যখনই এই টাইপের ডে ট্রিপে বেরোবেন তখন ব্যাগের মধ্যে কিছু জিনিস রাখা ট্রাই করবেন। একটা হইতেছে টাওয়াল, এরপরে হচ্ছে পানি টানি, অথবা আপনার যদি অন্য কোনো আইটেম থাকে, যেমন আমি হচ্ছে এখানে ফোন টোন চার্জার মার্জার এগুলো নিয়ে আসছি, আর হচ্ছে টাওয়াল আছে। তো এই জন্য এটা ক্যারি করে বেড়াচ্ছি। আর হাতে হচ্ছে পানি, কারণ প্রচুর রোদ ভাই, এখানে এত পরিমাণে রোদ্দুর যে 2 সেকেন্ড পর পরই গলা শুকাই যাচ্ছে। তো যাই হোক, এখানে একটু এনজয় করি। এরপরে হচ্ছে আমরা আরেকটা ডেস্টিনেশনে যাব। একটা দুঃখের জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন এই যে তুষার ভাইয়ের সাথে আসছি, যখনই আমি পিকচার ছবি তুলতে চাই সে আমার তুলেই দেয় না। এখন কি করতেছে একটু দেখেন, দাঁড়ান, এই দেখেন কি করে, এই বেড়া বেডিদের ছবি তুলে দিচ্ছে ভাই। সিরিয়াসলি এত খারাপ মানুষ কেমন হইতে পারে? আমি যখন কই যে ভাই ছবি টবি তুলে দেন, ভিডিও করে দেন, দেয় না। এই আমারে বলে রিকা আবার দে। আরে ভাই, সে অনেক হেল্পফুল মানুষ, মানে কাউরে আর কি না করতে পারে না। তো এই হচ্ছে অবস্থা। তো ভাই আপনি যে এখানে এরকম খোলা আকাশের নিচে সুইমিং করে আসলেন, দূরে কিন্তু যাই নাই, এই কিনারা দিয়ে সুইমিং করে কেমন ফিল পাইলেন? আমি দূরে যাবো কেন? আমি কি প্রফেশনাল সুইমার? কেন একটু কোন যে ভাই আমি সাঁতার কম পারি। ওরে তো আমি তো ওটাই তো বলতেছিলাম, আমি তো সাঁতার কম পারি, আর সমুদ্রের মধ্যে তো অত রিস্ক নেই, লাভ নাই। লাভ নাই। এখানে মোটিভেশন হয়ে যাক, রিস্ক টু রিওয়ার্ড নি। অবভিয়াসলি আমি গেলে কি রিওয়ার্ড হবে? হয়তো একটু ক্লিয়ার পানি, একটু ঠান্ডা পানি পাবো। রিস্ক কি হবে? আমি ওর জীবন রিস্ক দিয়ে দিব। এই রিস্ক টু রিওয়ার্ড কি ভাই? জিরো। আমি তো রিওয়ার্ডই দেই নাই, -0 -0 -5 to 10। তো এই কারণে আমি কেন অযথা রিস্ক নিব, তাই না? যাই হোক, আমি এখানে এখনো হচ্ছে যাই নাই সমুদ্রের মধ্যে, কারণ আমি প্রচুর পরিমাণে সাঁতার কাটছি, বা 10 ম্যান ফালাই দিচ্ছি। আমি যে পরিমাণে ইয়া করছি, আমি মনে 1 বোতল খালি সমুদ্রের পানি খাইছি। পারে না সমুদ্রের পানি ভাই। আচ্ছা আপনারা আমার ভিডিও দেখেন, আমি যে পরিমাণে অ্যাডভেঞ্চার করছি, সমুদ্রের নিচে গেলে কান ফাটাই ফেলছি, এত প্রেসার এরিয়াতে, তারপরেও গেছি আমি। তো গিয়া কি রিওয়ার্ড পাইলেন? রিস্ক টু রিওয়ার্ড কি? রিস্ক টু রিওয়ার্ড তো মানে এটা তো মানে কোনো রিওয়ার্ডের কোনো ইয়াই নাই, পার্সেন্টেজ কিচ্ছুই নাই। এটা হচ্ছে টাকা পয়সার তো একটা লিমিট থাকে, কিন্তু ভাই এইগুলোর এক্সপিরিয়েন্সের তো কোনো লিমিট নাই। সমুদ্রের নিচের জিনিস দেখছি। কি আছে সমুদ্রের নিচে? আরে ভাই, কত বিভিন্ন টাইপের মাছ আছে, তারপরে যে ক্লিফ আছে। আর কিছু দেন নাই? না, আপনি যেটা কইতেছেন ওটা আমি দেখিনি। সমুদ্রের নিচে কি থাকে ভাই? আমি শামুক, কচ্ছপ এটির কথা না, ওই কোন না, এই যে এখানে যদি আমি যাইতাম তাহলে অনেক কিছু দেখা যেত, আমি যাইনি। সমুদ্রের নিচে না, এটা সমুদ্রের পারে। আচ্ছা ঠিক আছে। আর এগুলো তো জলপরি। কিন্তু ভাই জল পাঠা নাই, এটা হচ্ছে মেইন কথা। কি জল পাঠা? জল পাঠা কি? জল পাঠাও আছে, এই যে মায়ের মতো বেড়া মানুষ যে মানে পোস্ট দেয় বিকিনি পরে। জল পাঠা, এটা জল পাঠা আছে, এটা ফিলিপিনে বেশি ছিল। হ্যাঁ, কারণ ফিলিপিনে লেডি বয় অনেক বেশি। এই ইন্দোনেশিয়াতে এরকম না। ইন্দোনেশিয়াতে একটা, আর যেই দেশ না আমি দেখছি কি জানেন, যে দেশ একটু অমুসলিম বেশি, এইগুলোতে লেডি বয় থাকে বেশি। দেখেন আপনি, ইন্দোনেশিয়া লেডি বয় আমি একটাও দেখি নাই। আর ফিলিপিনে কত লেডি বয় ভাই। ভাই পোলারাও কি শার্ট পরে, কেমনে ঘুরে, কি করে না করে। এই যে আপনি যেটা কি কইছিলেন যে হচ্ছে ফার্স্টে পোলা থাকে, ঠিক আছে, পরে কোনো একটা হরমোনের সমস্যা দেখা দেয়, হরমোন ইয়া হয়ে যায়, তখন আস্তে আস্তে লেডি বয় হয়ে যায়। আরো একটা প্রবলেম আছে আমার কাছে যেটা মনে হয়, ফিলিপিনের খাবার দেখেন কিন্তু অতিরিক্ত ফালতু খাবার। ওরা মদ খায় অনেক, মানে খাবার একদম ফালতু আসলে। এইসব মদ টদ শুকুর টুকুর এদিকে, এগুলো কিন্তু হেলথের জন্য অনেক খারাপ, ঠিক আছে। এই কারণে কিন্তু আমাদের ইয়াতে এটা হারাম। হ্যাঁ, তো ওরা যখন খায়, এই যে অগো টেস্টোস্টেরনের ঝামেলা হয়, হরমোনের প্রবলেম হয় না, ডে বাই ডে, কিন্তু এই কারণে হয়। এই কারণে ওরা আস্তে আস্তে যখন আর কি কমু হয় না, পরে হইলো ওরা আস্তে আস্তে লেডি হওয়া স্টার্ট করে দেয়, কারণ ওটা হইলে তো টাকা আছে। হ্যাঁ, কিন্তু এই দেশে কিন্তু এটা দেখি না। এটা একটা মুসলিম কান্ট্রি, ভালো কান্ট্রি, একটাও দেখি না আমি লেডি। ফিলিপিনে ভাই আমরা মসজিদ খুঁজেই পাই নাই, বাট ইন্দোনেশিয়াতে আমরা আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ছি, একদম জায়গায় মসজিদ আছে, খাইতে গেলেই হালাল, মানে আপনি যে হোটেলে বসবেন আপনি আরামসে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফিলিপিনে
আমাদের হারাল খুঁজতে মনে 1 ঘন্টা লাগতো কোন একটা রেস্টুরেন্ট। এখানে ঘোরার জন্য ইন্দোনেশিয়া ভাই বেস্ট, একদম পারফেক্ট। বিউটি আছে, সিটি আছে, সব আছে, সবই কি আছে লাগবে, পার্টি আসলে। করবেন পার্টিও আছে, নামাজ পড়বেন মসজিদও আছে, আসলে সব আছে, অনেক সুন্দর। ওই দেন করে কি দেন। যাই হোক, আমি একটা জিনিস মিস করতেছি, আমার বউর অনেক মিস করতেছি। যদি আমার একটা বউ থাকতো এখন বউরে নিয়ে ঘুরতে পারতাম। আসলে আমিও ভাই অনেক মিস করতেছি। আপনার তো বউ আছেই। ওই যে বউ আছে তো মিস করতেছি না বউরে। আমার তো বউ নাই। যাই আমার ফিউচার বউ, তোমার জীবনে দেখাবো আমি। তোমারে আমি এই যে এরকম জায়গায় কত মিস করছি, দেখো দেখছো, এরকম জায়গায় কত পরীর মাঝখানে আমার মেইন পরীটারে মিস করছি। এটা কি ব্লগে দিবেন? Lose you, girl. I'd rather lie than confuse you, girl. আপনাদেরকে আমি কিছু ট্রাভেল রিলেটেড ইনফরমেশন দিব, বিশেষ করে যাদের কাছে মোটামুটি টাকা পয়সা আসতেছে এবং আপনাদের কিছু সেভিংস আছে, আপনারা বাইরের দেশে ট্রাভেল করে স্টার্ট করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আশা করি হেল্প করবে। কারণ ভাই ওই রকম ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে আপনাদের সাজেশন দেওয়ার মতো। আর এটার পিছনে কারণটা হচ্ছে আমি অলরেডি 10-15টা দেশ ঘুরছি। সো আমি সোলো ট্রাভেল করছি, আমার ফার্স্টের দিকে ম্যাক্সিমাম কান্ট্রি সোলো ট্রাভেলের মধ্যে দিয়েই গেছে। সো আমার যে পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, এটা ভাই একজন কাপল নিয়ে যাওয়া অথবা একজন ফ্রেন্ড সার্কেলের সাথে যাওয়া, ওটার সাথে কোনো মানে ম্যাচই করবে না। কারণ আমি মিক্স টাইপের এক্সপিরিয়েন্স পাইছি। সোলো ট্রাভেল যখন করছি তখন গিয়ে আমার নিজে সব কিছু হ্যান্ডেল করা লাগছে। এরকম আপনাদের মধ্যে অনেকেই থাকতে পারেন যার কাছে টাকা আছে, তার ফ্রেন্ড সার্কেলের কাছে হয়তো বা টাকা নেই। এখন আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে গিয়ে তো ট্যুর করতে পারতেছেন না, তো তখন গিয়ে কি করা লাগবে, যে আপনার একাই কিন্তু ট্যুরে বের হওয়া লাগবে। সো ওই সময়টাতে এই সোলো ট্রাভেলের যে গাইড টাইড আছে অথবা যে ইনফরমেশনগুলো আছে এগুলো কাজে দেবে। তো যাই হোক, আপনি যদি একদম মানে এর আগে কখনো কোনো কান্ট্রিতে ভিজিট করেন নাই, বিগিনার্স লেভেলে আছেন আর কি, মানে আপনার পাসপোর্টের মধ্যে কোনো কান্ট্রি সিল পড়ে নেই, তাইলে আমি বলবো ফার্স্টে আপনি এমন কান্ট্রি সিলেক্ট করেন যেই কান্ট্রিতে আপনি ইজিলি ভিসা পাবেন। সো আমি যদি কয়েকটা কান্ট্রির কথা বলি, তাহলে এই যে আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন মোটামুটি ইন্ডিয়াতে ভিসা খুলে দিছে। সো আপনি ইন্ডিয়াতে ট্রাই করতে পারেন অথবা আপনি নেপালে যেতে পারেন। এই দুইটা কান্ট্রিতে আপনি একদম ইজিলি ভিসা পাবেন। বাট নেপালের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিব, এটা অনেকে জানেন না বলে বাংলাদেশের যে ইমিগ্রেশন আছে ওখান থেকে কিন্তু ডিপোর্ট করে দেয়। সো সেটা হচ্ছে, আপনি যখন নেপালে যাওয়ার জন্য সব কিছু প্ল্যানিং করবেন, যা কিছু আছে মানে টিকিট থেকে শুরু করে, ওদের তো ই ভিসা মানে জাস্ট আপনি যাবেন, সরি অন অ্যারাইভাল ভিসা, মানে ওখানে যাবেন, আপনি ওখানে ঢুকবেন, কত টাকা অথবা ফ্রিতে মনে হয় ভিসাটা দিয়ে দেয়। বাট বাংলাদেশে ইমিগ্রেশনে ঢোকার সময় আপনার কাছে ডলার থাকলে হবে না, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ থাকে, মানে ক্যাশ বলতে আপনার ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকা থাকা লাগবে। কারণ আপনি ফার্স্টেই যদি নেপালে যান তাহলে মাস্ট মানে আপনি শিওর থাকেন যে আপনাকে ইমিগ্রেশনের একটা স্পেশাল রুমের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং সেইখানে গিয়ে আপনার কাছে জিজ্ঞেস করা হবে যে আপনি আসলে এই ট্রাভেলের জন্য ক্যাপাবল কিনা। সো এটা চেক করার জন্য আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট আছে, মানে আপনার যে মোবাইল মানে ব্যাংকিং অ্যাপ আছে ওটার মধ্যে গিয়ে দেখতে পারে যে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার কেমন ট্রানজ্যাকশন আছে, অথবা এসএমএসটাও চেক করতে পারে। আমাদের যখন ট্রানজ্যাকশন হয় তখন যে ব্যাংকের থেকে এসএমএস আসে ওইগুলো চেক দিতে পারে। সো এটা হচ্ছে ভেরিফাই করে যে আপনি আদৌ মানে ট্রাভেলার কিনা। সো এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আশা করি মানে আপনার ব্যাংক ব্যালেন্স যদি মোটামুটি ঠিকঠাক থাকে, ভালো ট্রানজ্যাকশন থাকে, তাহলে আপনি ইজিলি নেপালে চলে যেতে পারবেন। সো নেপালে যখন চলে গেলেন তারপর ইন্ডিয়াতে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আপনি টার্গেট করবেন, অনেকেই বলে মালয়েশিয়া অথবা এই টাইপের কান্ট্রিগুলোতে, বাট আমি বলবো যে আপনি মালদ্বীপ আর শ্রীলঙ্কা এই দুইটা একসাথে ট্রাই করতে পারেন। কারণ আমি সেমভাবেই করছি, কারণ মালদ্বীপেও কিন্তু অন অ্যারাইভাল ভিসা, আপনার যদি মোটামুটি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি অন অ্যারাইভাল ভিসা ইজিলি পাবেন। আর শ্রীলঙ্কাতেও আই থিঙ্ক অন অ্যারাইভাল অথবা ই ভিসা খুব ইজিলি চলে আসে। সো আপনার এইভাবে যখন 4টা কান্ট্রি ভিজিট হয়ে যাবে তখন গিয়ে আপনি দাঁড়ান মালয়েশিয়া আর হইতেছে থাইল্যান্ডের জন্য। আর যদি ভিয়েতনাম ভিসা খোলা থাকে তাহলে আপনি সেখানে দাঁড়াইতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে আগান। যখন এই সবগুলো কান্ট্রি মোটামুটি ঘোরা হয়ে যাবে তখন আপনি ফিলিপিন, ইন্দোনেশিয়া, এরপরে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সপ্লোর করতে পারেন। সো এইভাবে সুন্দর করে প্ল্যানিং সাজান। বাট তার আগে ভাই আমি বলবো, যদি কোথাও কোনোভাবে আটকাইতে না চান, আপনার ব্যাংক স্টেটমেন্ট একদম স্ট্রং করতে হবে, মানে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট লাগবেই লাগবে। সো যত দ্রুত সম্ভব যদি ইন্টারন্যাশনাল কোনো ট্রিপের প্ল্যানিং থাকে তাহলে আপনি অনেক আগের থেকেই বিজনেস অ্যাকাউন্ট মেনটেন করেন, কোন একটা বিজনেস করে দেখাই, সেটার এগেনস্টে একটা ট্রেড লাইসেন্স নেন এবং সেটার এগেনস্টে আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন এবং ওই অ্যাকাউন্টটা মেনটেন করেন, তাহলে এইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। ধরেন যে আপনি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই যে এনওসি, হাবি জাবি এগুলো কিছুই দেওয়া লাগে না। সো এটা একটা সাজেশন ছিল। সো আপনি যদি সুন্দর মতো করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে পারেন, আর টাকা পয়সা থাকলে ভাই সব কিছুই সম্ভব। আপনি যে কোনো দেশে দাঁড়াইলে আপনার যদি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার থাকে আপনি এমনিতেই ভিসা পাবেন। সো এইভাবে আস্তে আস্তে করে ঘুরতে ঘুরতে যখন সব কিছু মানে আপনি বুঝে ফেলবেন তখন আর আমারে লাগবে না। বাট আপনি ট্রাই করবেন যে ফার্স্টের দিকে একটু সোলো ট্রাভেল করার জন্য, কারণ সোলো ট্রাভেলের দরকার আছে। অনেক কিছু এক্সপিরিয়েন্স করবেন, খাবার দাবার থেকে শুরু করে মানুষের সাথে কথা বলা, কমিউনিকেশন করা, তারপর হয়েছে কোথায় থাকবেন। বিশেষ করে আমি যখন ট্রাভেল করি তখন আমি এমনভাবে ট্রাভেল করি না যে ভাই আমি একদম
পিক কিছু পটে যাব, এরপরে বাংলাদেশে ব্যাক করবো। আমি এমন করি না, আমি একদম ভাই এই যে আমি ট্রাভেল আছে 30 দিন হয়ে গেছে, আমি ফিলিপিন ইন্দোনেশিয়া এমনভাবে কভার করছি, এই দেশে আমার না আসলেও হবে। আমি এমন এমন জায়গায় গেছি যেখানে কেউ যাই না। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, যদি অ্যাবিলিটি থাকে তাহলে এমনভাবে এক্সপ্লোর করবেন যে ভাই মানুষ যেখানে যায় না, যেখানে একটা তো জিনিস জানেন যে মানুষ যেখানে যায় বেশি সেখানে ওটারে পচায় ফেলে, বাট মানুষ যেখানে কম যায় ওখানেই মানে মেইন সৌন্দর্যটা থাকে। সো ট্রাই করবেন যেখানে কম মানুষ যায় সেখানে যাওয়ার জন্য, তাহলে আপনি আসল সৌন্দর্যগুলো দেখতে পারবেন। সো যেই দেশে প্ল্যানিং করেন না কেন একটু সময় নিয়ে প্ল্যানিং করবেন 10-15 দিন, তাইলে সুন্দর মতো রিল্যাক্সে সব কিছু দেখে শুনে আসতে পারবেন। আর এই জিনিসগুলো প্ল্যানিং করার জন্য কোনো ভাই ওইরকম কারো কাছে যাওয়া লাগবে না। আপনি সিম্পলি ইউটিউবের মধ্যে, চ্যাটজিপিটির মধ্যে, জেমিনির মধ্যে সব কিছু ঘাটাঘাটি করতে পারবেন। আমি এই যে আমার ট্রাভেল প্ল্যানিং থেকে শুরু করে কোথায় হোটেল নিলে কাছাকাছি পড়বে সব কিছু চ্যাটজিপিটি, ইউটিউব এইগুলোর মাধ্যমেই কিন্তু হয়ে গেছে। সো এইভাবে করে আপনি যখন আস্তে আস্তে ট্রাভেল করতে থাকবেন তখন দেখতে পারবেন যে সব কিছু বুঝতে পারতেছেন, কোন দেশের পরে কোন দেশে যাওয়া উচিত, কোন দেশে গিয়ে কী করা উচিত, কোন দেশে গিয়ে কোনটা দেখা উচিত, কোনটা খাওয়া উচিত, কোনটা আইকনিক জিনিস, কোনটা মাস্ট এক্সপ্লোর করা উচিত, সব কিছু ইনশাল্লাহ আপনি বুঝবেন। আর বাইরের দেশে আসলে চেষ্টা করবেন যে ইংলিশে কমিউনিকেট করার জন্য অনেক মানুষের সাথে নেটওয়ার্কিং হয়। যে আমি ইন্দোনেশিয়াতে আসছি, অনেকেই তো জানেন যে বালিতে কিন্তু অনেক ট্রেডার আছে। সো আমাদের সাথে কিন্তু ভ্যান্টেজের ট্রেডার, তারপর হইতেছে এক্সনেস, তারপর হচ্ছে এরকম এক্সাম যা আছে সবার সাথে কিন্তু একটা ভালো কানেকশন বিল্ড হয়েছে। মানে ধরেন যে কোনো জায়গায় গেলে কেউ যদি দেখি যে না ট্রেড রিলেটেড কথাবার্তা বলতেছে, তখন আমরা গিয়ে ওটা জিজ্ঞেস করি। তো এইভাবে নেটওয়ার্কিং করলে জিনিসটা হেল্প করে। ওয়েলকাম ব্যাক গাইস। সো আমাদেরকে আরেকটা আইল্যান্ডে নামাই দিছে। এই আইল্যান্ডের নাম হচ্ছে কমোডো আইল্যান্ড। এইটার নামকরণের পিছনে একটা কারণ আছে, যে আমাদের দেশে কিন্তু একটু ছোট টাইপের গুইসাপ হয়, বাট এই কমোডো আইল্যান্ডে গুইসাপগুলোর সাইজ বিশাল। তো এই জন্যই হইতেছে আইল্যান্ডের নাম কমোডো আইল্যান্ড। আমরা যে পার্কের মধ্যে আসছি, এই পার্কের মধ্যে ঢুকতে কিন্তু এক্সট্রা টাকা লাগছে। এদের দেশের কারেন্সিতে হচ্ছে 4 লাখ, আমাদের দেশের কারেন্সিতে আই থিঙ্ক 2,500 টাকা সামথিং। তো এদের দেশের এই যে বন জঙ্গল অথবা এই টাইপের যেগুলো জু আছে, এগুলো তো সুন্দর থাকে কেন? ওই একটাই কারণ, এই ট্যুরিস্ট যারা আসে এদের থেকে টাকা পয়সা নেয়, এরপরে ডেভেলপমেন্টের কাজে ওই টাকা পয়সা খরচ করে। তো আমাদের দেশে চাইলে কিন্তু ভাই অনেক কিছুই করা যায়। কক্সবাজারে অনেক জায়গা আছে এরকম, ট্যুরিস্টদের থেকে টাকা পয়সা রাখবে, ওইগুলা দিয়ে কাজ করবে। বাট না, ওইগুলা দেখা গেছে যে ট্যুরিস্টদের কাছ থেকে কালেক্ট করলে 50% অন্য জায়গায় চলে যায়। সো আই হ্যাভ আ কোশ্চেন। এই জায়গায় বাথরুমের মধ্যে লেখা লেডিস আর ম্যান, কিন্তু যারা লেডি বয় ওরা কোনটায় যাবো, লেডিস না ম্যানে? আপনি কোন? আচ্ছা, যারা লেডি বয় ওরা হইতেছে মাঝখানে যাইবো, কিন্তু মাঝখানে তো দরজা নেই। তো এখন ওরা কি করবো? আমি কই ভালো একটা ইয়ে আসছে, হ্যাঁ, ওরা অর্ধেক গিয়ে করবো হইতেছে ম্যানে, অর্ধেক ওকে। সো আমাদের ট্রিপের আপডেট হইতেছে, আমরা তো কমোডো আইল্যান্ডের মধ্যে ঢুকছিলাম, এরপরে এখানে হচ্ছে টমোটো দেখে বের হইলাম। এরপরে হচ্ছে আমাদের লাঞ্চ দিল, লাঞ্চের মধ্যে ফিশ আইটেম ছিল, চিকেন আইটেম ছিল, আমরা ফিশ আইটেম নিছি দুইজনে। খাবার মোটামুটি জাস্ট পেটটা বাঁচানোর জন্য মতো হয়েছে আর কি। বাট এখানে ভাই মানে যাই খান না কেন ভিউ ভাই অস্থির, যেইখানেই দাঁড়ান ভিউ অসম্ভব লেভেলের সুন্দর ভিউ পাবে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হইতেছে আর একটি স্পটের মধ্যে যাব। ওই স্পটে আই থিঙ্ক স্নোরকেলিং অথবা স্কুবার এই টাইপের কিছু থাকতে পারে, সুইমিং টাইপের। এইখানে আমি একটা জিনিস দেখলাম আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমরা যে ট্যুরটা দিচ্ছি এই ট্যুরে কিন্তু একজন গাইড আছে, গাইড ছাড়া কিন্তু এখানে ট্যুর হয় না। সো এই গাইডের জবটা কিন্তু অনেক ইজি কাইন্ড অফ, কারণ ওর ধরেন যে একটু কমিউনিকেশনের একটা স্কিল লাগবে আর হইতেছে ইংলিশ জানার স্কিল লাগবে। সো এইখানে কিন্তু ভাই মানুষের অভাব নাই, কিন্তু ওরেই কেন এই কাজটা দিছে, ওরেই কেন এই কাজের জন্য টাকা দিবে? কারণ ওর স্কিলটা আছে, ও ইংলিশটা ভালো মতো করে জানে। সো এটার থেকে বোঝা যায় যে আপনি যেই ফিল্ডেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, সেটা ফ্রিল্যান্সিং, ট্রেডিং অথবা বিজনেস, জব যাই করেন না কেন, যদি আপনি সেখানে সবার সেরা হইতে পারেন অথবা আপনার মধ্যে যদি এক্সেপশনাল কোনো স্কিল থাকে, তাইলে ভাই আপনার কাজের অভাব হবে না। কারণ ও কিন্তু সিম্পল একটা ইংলিশের স্কিল জানে, তাতেই কিন্তু ওর প্রতিদিন এরকম ট্রিপ থাকে, আলহামদুলিল্লাহ একটা ভালো ইনকাম কিন্তু ওখান থেকে চলে আসে। সেই জন্য ভাই যে ফিল্ডে থাকেন না কেন অথবা আমরা যেই থাকি না কেন, আমাদের টার্গেট করা উচিত যে এক্সেপশনাল কিছু একটা শিখতে হবে, তাইলে গিয়ে ভাই আমাদের ভ্যালু অথবা আমাদের টাকা পয়সার এগুলোর অভাব হবে না। তো যাই হোক, এই ভিডিওতে মজা হয়েছে, অনেকগুলো ইনফরমেশন দিছি, অনেকগুলা মোটিভেশনাল কথাবার্তা হয়েছে। এখন চলেন আমরা সাঁতার কাটবো অথবা পানির নিচে কি আছে এইগুলো দেখার ট্রাই করব। আমরা কোন জায়গায় আসছি দেখবেন, এই যে আমার যে জামা কাপড় খুলে ফেলছে এটা দেখে বুঝতে পারতেছেন যে আমার সুইমার মুড কিন্তু অন হয়ে গেছে। আমি যদি একটু পিছনে ক্যামেরা দিয়ে দেখাই তাহলে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার পানি। সো এইখানে আসার পরেও যদি ভাই নিচে না নামি তাহলে কিন্তু মানে হইলই না জিনিসটা। সো নিচে ক্রিস্টাল ক্লিয়ার পানি, সামনে মাউন্টেন, আর এই যে হইতেছে সুইমার নাইম রেজবান। এখন জাস্ট ডুবানো হবে, কোনো কথা নাই।
Styling, no. Listen, but got pictures with me smiling, no. All the things you need, you still want problems, though. All the things I know, I still been silent, though. আমরা সমুদ্রের কোন জায়গায় সাঁতার কাটতে একটু আপনাদেরকে দেখাই, কি পরিমাণে সমুদ্রের মধ্যে কারেন্ট একটু দেখেন, দেখছেন অবস্থা। আমরা এইটার মধ্যে স্নোরকেলিং করে আসছি, জাস্ট একবার দেখেন যে এখানে কেউ পড়লেও ফিরে আসতে পারবে না, বাট আমরা এইখানে অ্যাক্টিভিটিস করছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কমপ্লিট হয়েছে, আমরা একদম ফুলফিল করে আসতে পারছি বোটে। এই যে আমাদের বোট ছাড়ছে, এখন আমরা চলে যাচ্ছি। The man them celebrate Eid, the trap still running on Christmas Day. সো আমরা খাওয়া দাওয়া করার পরে হোটেল রুমে এসে একটু রেস্ট করে এরপরে চিন্তা করলাম যে না ঠিক আছে, এখন ব্লগটা শেষ করা উচিত। বাট আমি যদি ভাই নর্মালি ব্লগটা শেষ করি তাহলে কিন্তু জিনিসটা হইলো না, কারণ আপনি নর্মাল ব্লগারের ব্লগ দেখতেছেন, আপনি দেখতেছেন একজন ট্রেডারের ব্লগ। সো এখানে যদি ট্রেডিং রিলেটেড কিছু একটা না থাকে তাহলে কিন্তু জিনিসটা স্পাইসি হইতেছে না। সো এই জন্য আপনাদেরকে আমি একটু আমার আগের মানে প্রিভিয়াস উইকের ট্রেডিং রেজাল্ট অথবা ট্রেডিং পারফরমেন্সটা দেখাবো। বাট আমি কিন্তু ভাই মানে ট্রাভেলে এসে ট্রেডিংয়ের পুরোপুরি এগেনস্টে। বাট হ্যাঁ, আমি যখন একটা হোটেলে অথবা একটা জায়গায় 10 দিন মানে একটা লং টাইম স্টে করি তখন কিন্তু ভালো একটা অপরচুনিটি আসে নেই, কারণ আপনি যদি ডেইলি হোটেল সুইচ করেন, ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, তাহলে কিন্তু ভাই না অ্যানালাইসিস করতে পারবেন না ট্রেড করতে পারবেন। সো এই জন্য ট্রাভেলে আসলে যদি লং টাইম কোনো একটা জায়গায় স্টে করেন সেই ক্ষেত্রে নিতে পারেন, বাট আমি বলবো যে না, এক্সপিরিয়েন্স না থাকলে এটা না নেওয়াই ভালো। এখন যদি আপনাদেরকে আমার এক্সনেস অ্যাকাউন্ট একটু দেখাই, এখানে বর্তমানে ব্যালেন্স শো করতেছে $19 সামথিং। সো আমি যদি এখান থেকে ক্লোজড সেকশনের মধ্যে চলে আসি তাহলে এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু এর আগের সপ্তাহে মাত্র 4টা ট্রেড করছিলাম। সো এই 4টা ট্রেড থেকে ফার্স্টে ট্রেডে প্রফিট ছিল $170 মতো, এরপরে 186, এরপরে $365, এরপরে $248 সামথিং। সো সবগুলা মিলাই মোটামুটি $1000 মতো প্রফিট চলে আসছে। সো আমার ব্যালেন্স এখানে ছিল 1000 এবং আমি এটারে বানাইছি মানে $2000, মানে বুঝতেই পারতেছেন আমি লিটারালি 4টা ট্রেডে ব্যালেন্স ডাবল করে ফেলছি। এখন আপনারা যদি বলেন যে ভাই এটা আমরা কেমনে বিশ্বাস করবো, আপনার ডিপোজিট ব্যালেন্স $1000 ছিল। সো এইখানে জাস্ট এই যে ট্রেডিং অ্যাকাউন্টটা মনে রাখেন, হ্যাঁ এই যে ট্রেডিং অ্যাকাউন্টটা একটু ভালো করে দেখেন। আমি যদি এখানে একটা ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে যদি ফান্ড সেকশনে চলে আসি, এরপরে এখান থেকে যদি ট্রানজ্যাকশন হিস্ট্রির মধ্যে ক্লিক করে দিই তাহলে এইখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার ব্যালেন্স কত ছিল। সো দেখতে পারতেছেন আমি $1000 ডিপোজিট করছিলাম ক্রিপ্টো ওয়ালেটে, অ্যান্ড দেন আমার সেই ওয়ালেট থেকে আমার এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করছিলাম $1000। এই যে হচ্ছে আমার সেই এক্সনেস অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে জাস্ট আপনারা কিন্তু মিলাই দেখলেই বুঝতে পারবেন যে আমার অ্যাকাউন্টের মধ্যে $1000 ব্যালেন্স ছিল, আর আমি হচ্ছে ওইটাকে এই যে ফাইনালি $2000 হিট করাইছি। সো 4 দিনে অথবা 4টা ট্রেডে ব্যালেন্স ডাবল। এখন এই জিনিসটা দেখে ভাই কেউ দৌড়াই চলে যায় না ট্রেড করতে, মানে ব্যালেন্স যা আছে পুরোটা রিস্কের মধ্যে ফালায়েন না, কারণ এইটা অ্যাচিভ করতে অথবা এই টাইপের জিনিসপত্র করতে আমার 8 বছর সময় লাগছে। আমি একটা কথা সবসময় বলি যে আমি চার্টে যে পরিমাণে সময় দিছি তার 20%ও কিন্তু আপনারা দেন নাই। সেই জন্য ইনফ্লুয়েন্স হওয়া যাবে না, জাস্ট মানে এইটা টার্গেট রাখতে হবে যে ভাই যেহেতু 8 বছরে পারছে আমি না হয় 2 বছর 3 বছরে পারবো, তাইলে কিন্তু হয়ে যাবে। সো এই ছিল হচ্ছে ভ্লগ। আপনারা অবশ্যই জানেন যে এই টাইপের ব্লগ আপনারা আমার কাছ থেকে চান কিনা, নতুন কোনো কান্ট্রিতে ঘুরতে গেলে। তাইলে অবশ্যই আমি চেষ্টা করব যে ভালো ভিউ যেখানে আসে অথবা যেখানে বেস্ট ভিউ আসে ওখানের একটা ব্লগ মেক করার জন্য। সো অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন। আর আমার জন্য অবশ্যই দোয়া করেন যাতে আমি সামনে আরও ভালো কান্ট্রিতে যাইতে পারি, এবং আমিও দোয়া করি আপনারা ট্রেডিং সেক্টর সাকসেসফুল হন, টাকা পয়সা সেভিংস করেন, এরপর হইতেছে আপনারাও ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে বের হয়ে যান। সো ততদিনে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করতেছি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা দেশে অন্য কোনো ব্লগ।